আচ্ছা, আমরা পথের গঠন অধ্যায়টা এক নজরে দেখে যাব। পথের গঠন অধ্যায় থেকে আমরা এখান থেকে বোর্ডের সিকিউতে আমাদের মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো যে আমাদের পরমাণুর তোমার যে আমাদের বোর পরমাণু মডেল এবং পরমাণু মডেল আর কি, এবং রাধারূপ পরমাণু মডেল। ঠিক আছে, তাহলে এই দুইটা পরমাণু মডেল গুরুত্বপূর্ণ। সাথে হলো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে অনেক সময় সিকিউ দিতে পারে। আইসোটোপের ব্যবহার থেকে সিকিউ আসে, আইসোটোপ কি, আর রাধারূপ পরমাণু মডেল। সর্বশেষ ইলেকট্রন বিন্যাস থেকে সিকিউ আসে, বিশেষ করে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কপার 29 এবং ক্রোমিয়াম 24। কপার 29 এবং ক্রোমিয়াম 24 এই দুইটা টাইপ থেকে আমাদের অনেক সময় সিকিউ দিতে পারে। এবং মোটামুটি এতটুকুই, আর বাকি অংশ থেকে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থের সংজ্ঞাটা পড়ে যাবা। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, সংজ্ঞাগুলো পড়ে যাবা। পরমাণুর জন্য প্রতীক, মৌলের জন্য প্রতীক হয়, কয়েকটা প্রতীক আছে। এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত লেটিন নামগুলো। লেটিন নাম থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সোডিয়াম, নাইট্রিয়াম, কপার, কাপরাম, পটাশিয়াম, ক্যালিয়াম, এগুলো পড়ে যাবা। এরপরে সংকেত, আমাদের অণুর জন্য হয় সংকেত। হ্যাঁ, এখানে সংকেতগুলো পড়ে যাবে যাতে বুলটুল না হয়। এরপর আসে যে ইলেকট্রন, এখানে এত কিছু না পড়ে চারটা পড়ে যাইলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, চারটা ভালো মতো করে একবার পড়বা। ইলেকট্রনের চার্জ কত, প্রকৃত চার্জ কত, প্রোটনের প্রকৃত চার্জ কত, চার্জ একই 1.60 10 ইনভার্স 19, 1.60 10 ইনভার্স 19। নিউট্রনের জন্য 0 চার্জ, আর নিউট্রন হলো আপেক্ষিক ভর 1, আমাদের ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, কারণ ইলেকট্রনের ভর অনেক কম, 9.11 10 ইনভার্স 28 করে, হুইচ ইজ মানে ভেরি লেস, দ্যাটস আমরা এটাকে আপেক্ষিক ভর 0 ধরে থাকি। আর আপেক্ষিক আদান বলতে ইলেকট্রনের জন্য -1, প্রোটনের জন্য +1। প্রকৃত আদান এবং আপেক্ষিক আদান দুটাই 0 নিউট্রনের জন্য। পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের মধ্যে যে প্রোটন সংখ্যাটা আছে এটাকে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা বলে থাকি। এতটুকু জানলে চলবে। মৌলের প্রতীকটা মনে রাখবা। আমরা একটা মৌল লেখার পরে উপরে যেটা দেই সেটা হচ্ছে ভর সংখ্যা। উপরে যেটা দেই বাম পাশে উপরে, মনে রাখবা, বাম পাশে উপরে ভর সংখ্যা লিখি, বাম পাশে নিচে লিখি প্রোটন সংখ্যা, বাম পাশে উপরে লিখি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হলো একটা পরমাণুর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে, এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলি, ভর সংখ্যা বলি। মনে রাখবা, এটা প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল এটাকে আমরা ভর সংখ্যা বলি। এবং এখানে আমাদের নিচে লিখি তোমার প্রোটন সংখ্যা। এরপর আসো ডান পাশে উপরে লিখি আমরা তোমার এখানে চার্জ সংখ্যা, কতটুকু চার্জ আছে এখানে। এখানে 0 মানে হলো কোনো চার্জ নাই। মনে করো সোডিয়াম প্লাস মানে চার্জ সংখ্যা +1। আর ডান পাশে নিচে লিখি আমরা কি, কতগুলো পরমাণু যুক্ত আছে। মনে করো ক্লোরিন 2, এই 2 মানে বোঝাচ্ছে দুইটা ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত আছে। ঠিক আছে, এগুলো একটু বেসিক পড়াশোনা। এরপর আসে যে পরমাণু মডেল, তো ইনডেপথ আমরা অনেকবার পড়ে আসছি, একদম পড়ানো শুরুই করছি মূলত পরমাণু মডেল দিয়ে। এগুলো আশা করি ভালো মতো করে বুঝছো। জাস্ট ভালো মতো করে একবার রিডিং দিয়ে যাওয়া, চিত্র আঁকার চেষ্টা করবা। চিত্র তোমার মার্ককে কয়েক গুণ বাড়ায় দিবে অন্যান্যদের চাইতে। মনে করো টিচার 100টা খাতা কাটতেছে, ওখানে মনে করো যে চিত্র পাবে হাতে গোনা 2-3টার মধ্যে, যেগুলো হলে A+ পাওয়ার সম্ভাবনা আছে। এখন ওখানের মধ্যে তোমাকে যদি তোমার খাতায় যদি চিত্র থাকে, ইভেন তোমার মার্ক যদি হয় 70-এর কাছাকাছি আসতো, ওটাকে দেখবে যে টিচার মানে এটা 80-র কাছাকাছি নিয়ে গেছে। কারণ হলো এই যে চিত্র সবসময় তোমাকে ভিন্নতা দিবে, তোমার খাতাটাকে বৈচিত্র্যময়তা দিবে। সো চিত্র যত বেশি আঁকতে পারবা, রসায়ন বলো, বায়োলজিতে তো অবশ্যই চিত্র আঁকতে হবে, বায়োলজি চিত্র ছাড়া তুমি বা A+ আশা করিও না। বাট রসায়নেও সেম, রসায়নে বিক্রিয়া প্লাস চিত্র আঁকার চেষ্টা করবা। আর বোর পরমাণু মডেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাধারূপ পরমাণু মডেলের চাইতেও। ঠিক আছে, বোর পরমাণু মডেলটা ভালো মতো পড়ে যায়। বোর পরমাণু মডেলের মেন লাইন 3টা। একটা হচ্ছে পরমাণুর বিভিন্ন কক্ষপথের উনি ধারণা দেন, যেগুলোকে বৃত্তাকার কক্ষপথ বলা হয়, এগুলোকে KLM এর নামে উনি চিহ্নিত করেন, এগুলোর নাম স্থির কক্ষপথ দেন। এরপর হলো কণিক ভরবেগের ধারণা দেন, mvr=10h/2π। এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসতেই পারে ইনভেরিয়েবলি, মূলত এইচএসসিতে সবচেয়ে বেশি ম্যাথ আছে এটা নিয়ে। এগুলো পরিচয় জানো, প্লাঙ্কের ধ্রুবক, এইচের মান। আর এরপরের ধাপে উনি বলেন যে কোনো পরমাণু যখন নিম্ন শক্তি স্তর থেকে, এই যে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসে তখন শক্তি সে বিকিরণ করে। এটা হচ্ছে ওনার মেইন 3টা কথা, মেইন 3টা কথা পড়ে যাবা। সর্বশেষ আমাদের ঘ নাম্বারে গিয়ে রাধারূপ পরমাণু মডেলের সাফল্যটা দিতে পারে বা সীমাবদ্ধতা দিতে পারে, এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা পড়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ। এরপর আসে যে ইলেকট্রন বিন্যাস আশা করছি খুব ভালো মতো করে পারবা। আর যেটাই পারো অবশ্যই 1 থেকে 30 আজকে রাতের মধ্যে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবা। 1 থেকে 30 সবগুলাই, 1 হাইড্রোজেন, আর এগুলো যাতে না বলো কোনটা কত নাম্বার, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, এগুলো 3-4 বার করে পড়ে যাবে। আলটিমেটলি সারা বছর যা পড়ছো এগুলা আগামী পরশু তোমাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। ঠিক আছে, সো ভালো মতো করে আবার পড়ে যাবা। ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 আবার প্র্যাকটিস করবা, পরীক্ষায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে গেল উপশক্তি স্তর মানে জানো, এন মানে হলো আমরা যত নাম্বার শক্তি স্তর বলতেছি সেটা, মানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মনে করো যে 2 নাম্বার শক্তি স্তর আছে, তাহলে এন এর মান 2, আর এল এর মান হবে তাহলে 0,1। তাহলে আমরা এল এর মান 0, 1, 2, 3 এর জন্য কি বলি, SP,
SPDF, ঠিক আছে, SPDF। তোমার এগুলো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে ইলেকট্রন বিন্যাস। তুমি ইলেকট্রন বিন্যাস পারলে এগুলো এখন না বুঝলেও আর হবে, ঠিক আছে। এগুলো আবার এইচএসসিতে গেলে বিস্তারিত কোয়ান্টাম সংখ্যাতে বুঝিও। তাহলে হলো 0 1 2 3 SPDF। তাহলে এস মানে কি, এস এ 2টা ইলেকট্রন থাকবে, পি এ 6টা ইলেকট্রন থাকবে, ডি এ 10টা ইলেকট্রন থাকবে, এফ এ 14টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, এরপর আসো যে আমাদের অনেক সময় একটা কোয়েশ্চেন আসে যে 2D সম্ভব নয় কেন, 2D সম্ভব নয় কেন? কারণ দেখো এখানে n এর মান কত 2, n এর মান কত 2, n এর মান 2 এর জন্য l এর মান কি কি পাও 0, 1 পাও। 0, 1 মানে কি, 0 মানে হলো s অরবিটাল, 1 মানে হলো p অরবিটাল, তার মানে 2 এর জন্য 2s পাবো এবং 2p পাবো। দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ 2D। তাহলে আমরা 2D এর জন্য যেহেতু কোয়ান্টাম সংখ্যার আলোকে 2D সম্ভব হচ্ছে না, আলটিমেটলি আমরা 2D কখনো পাই না। সেমভাবে 3f বলো, এগুলো আমরা কখনো পাই না। আর এখান থেকে 12 প্লাস 1 দিয়ে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে, অরবিটাল সংখ্যা বের করতে পারি। এই অরবিটাল সংখ্যার সাথে আমরা জানি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এটাকে যদি 2 দ্বারা গুণ করে দাও আলটিমেটলি তুমি কি পাবা, ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা। তাছাড়া 2n স্কোয়ার দিয়ে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এখানে দিয়ে দিছে কপার ক্রোমিয়াম ইলেকট্রোবিন্যাসটা করে যাবা, এগুলো তো বুঝছো, এগুলো ইলেকট্রোবিন্যাসের নিয়ম। ইলেকট্রোবিন্যাস করে যাবে 1 থেকে 30, তাহলেই হবে, এখানে আর কিছু দেখতে হবে না। আর কপার ক্রোমিয়াম ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম কেন হয় জানো? ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসের ব্যতিক্রমতে দেওয়া আছে, কারণ আমরা জানি এটা 3D5 হয়ে 4s2 যাওয়ার কথা ছিল, আহ্বান নীতি অনুসারে সর্বনিম্ন শক্তি স্তরটা ফিল আপ করে দেন উচ্চ শক্তি স্তরে যাওয়ার কথা ছিল। বাট এক্ষেত্রে আমরা জানি যে একটা পরমাণু যখন অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় থাকে তখনই সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ করার জন্যই মূলত আমাদের এই কাজটা এখানে হয়েছে। আইসোটোপ, আইসোটোপ মানে হলো প্রোটন সংখ্যা সমান, বাকি বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। হ্যাঁ, এদেরকে আমরা আইসোটোপ বলি। হাইড্রোজেন আইসোটোপ হলো কয়টা, 7টা মনে রাখবা। হাইড্রোজেন আইসোটোপ হলো 7টা, তবে প্রকৃতিতে পাওয়া যায় 3টা। এগুলো কি কি? এগুলো হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের এসএসসিতে আসে, তোমাদের পরীক্ষা আসবে, এইচএসসিতে আসে, এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টও আসে। যে হাইড্রোজেনের মধ্যে বর সংখ্যা কত, দেখো 1। তাহলে দেখো তুমি সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখবা, হাইড্রোজেন প্রোটিয়াম, প্রোটিয়ামের মধ্যে বর সংখ্যা 1, ডিউটেরিয়ামের বর সংখ্যা 2, ট্রিটিয়ামের বর সংখ্যা 3। আচ্ছা, প্রোটন সংখ্যা তো সবগুলাতে 1 1, কারণ সবগুলোর নাম হাইড্রোজেন, সবগুলো কি হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, তাই সবার প্রোটন সংখ্যা দেখো না একই, এই জন্য তো এটার নাম আইসোটোপ। প দিয়ে মার্কসে প্রোটন সংখ্যা সমান। তাহলে দেখো বর সংখ্যা তুমি জানো, প্রোটন সংখ্যা হচ্ছে সবগুলোর 1, বর সংখ্যা মানে কি জানো, বর সংখ্যা মানে হলো পি প্লাস এন, পি প্লাস এন, পি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে পি প্লাস এন এর মান যদি তোমার এখানে 1 2 3 হয়, আমরা যদি এখানে নিউট্রন সংখ্যার মান বের করতে পারি, জাস্ট এটা থেকে বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম। তোমার পরীক্ষা আসতে পারে যে ডিটোরিয়াম নিউট্রন সংখ্যা কত, ট্রিটিয়াম নিউট্রন সংখ্যা কত, এগুলো ক্যালকুলেশন দিয়ে বের করতে পারো, বুঝে বুঝে বের করতে পারো। যদি খুব কষ্ট হয় মুখস্থ করে ফেলবা, শেষ। আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, মৌলের পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর 12 ভাগের 1 অংশ। তোমার এত কিছু মনে রাখতে না চাইলে তুমি জাস্ট মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই 1.66 10^24 মনে রাখবা, শেষ। 10^24। তাহলে তোমাকে একটি মৌলের পরমাণু যদি দেওয়া থাকে, তুমি জাস্ট এটাকে 1.66 10^24 দ্বারা ভাগ করে দিবা, তুমি আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবা। গেল। আর আমরা পার্সেন্টেজ থেকে কীভাবে বের করি, পার্সেন্টেজ থেকে আমরা এই যে এই যত পার্সেন্ট দেওয়া আছে সেটাকে পার্সেন্টেজের সাথে গুণ করি, প্লাস এই পার্সেন্টেজের সাথে যত পার্সেন্ট এটাকে গুণ করি, ডিভাইড বাই 100 ইকুয়াল টু এত হয়। এটাই চিকিৎসা ক্ষেত্রে আইসিটিউবের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ ফর সিকিউ এবং এমসিকিউ বোথ, সিকিউ প্লাস এমসিকিউর জন্য আইসিটিউবের গুরুত্ব অপরিসীম। এখানে তুমি গাইড থেকে গেলে পড়ার প্রয়োজন নেই, তুমি বই থেকে এতদিন পড়ে আসছো, বই থেকে সুন্দর মতো করে পড়ে যাবা, গাইডে যখন পাবে তখন আবার বই আসে, বইটা আবার রিভিশন করবা, গাইডের কন্টেন্টগুলো পড়ার প্রয়োজন নাই, তাইলে একদম মাথায় হয়ে যাবে। জাস্ট বোল্ড লাইনগুলো ভালো মতো করে পড়বা, বোল্ড লাইনের আন্ডারে রোগ নির্ণয় আইসিটিউব ব্যবহার করা হয়, দেন এখানে তোমার কয়েকটা কথা তো অ্যাটলিস্ট মনে থাকবে। টেকনেশিয়াম ইউজ করছিলাম, নখ নিরাময়ে আমরা কী কী ইউজ করি, কয়েকটা কথা তো মনে রাখবে। কার্বন 60 ইউজ করছি, ওয়াইডুইন 131 ইউজ করছি, ফসফরাস 32 রক্তের লিউকেমিয়া চিকিৎসা ইউজ করছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের পত্রের গঠন। এরপর আসো যে পর্যায় সারণী, পর্যায় সারণী থেকে খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে সিকিউ আসবেই। তোমাদের টোটাল অধ্যায় মনে হয় 14টা নাকি 13টা নাকি 14টা, 14টা থেকে তোমার সিকিউ আসবে টোটাল 8টা, স্যার 12টা। 12টার মধ্যে তোমার সিকিউ আসবে 8টা, তার মানে বাকি 4টা এমন অধ্যায় আছে যে অধ্যায় থেকে কখনো সিকিউ আসে না। 1 2 তোর মধ্যে হয়তো পড়ে যায়, বাকি 2টা এমন অধ্যায় থাকবে যেগুলো থেকে সিকিউ আসবে না। সো এক্ষেত্রে তোমাকে যাচাই করতে হবে কোন অধ্যায়গুলো থেকে সিকিউ আসে। পর্যায় সারণী এমন অধ্যায়, পদার্থের গঠন এমন অধ্যায়, রাসায়নিক পরিবর্তন এমন অধ্যায়, জৈব রসায়ন মানে হচ্ছে জীবাশ্ম যেটা অধ্যায়, এগুলো এমন অধ্যায়। তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে 12তম অধ্যায় যেটা, এটা। এরপরে হচ্ছে তোমার মৌলের গণনা, মোল মোল, তারপর হচ্ছে তোমার এই যে লিমিটিং বিক্রিয়ক, রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কের অধ্যায়টা আছে না, মৌলের গণনা, এটা। এইগুলো এমন অধ্যায়গুলো থেকে অবশ্যই আসবে, 6-7টা এমন অধ্যায় মৌলের আছে। ধারণা ও রাসায়নিক গণনা। হ্যাঁ, এই অধ্যায়গুলো থেকে সচরাচর প্রতি বছরই আসে, সুতরাং তোমাদের বছরে আসবে যে এটা তুমি 100% প্রায় ধরে রাখতে পারো, 99.99% বলতে পারো।
আচ্ছা, এই অধ্যায় থেকে পর্যায় সারণী অধ্যায় থেকে আমরা মূলত কি কি জানবো? পর্যায় সারণী থেকে আমাদের জানতে হবে যে তোমার মূলত পটভূমি কিছু লাগবে না, এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউর জন্য ভালো মতো পড়ে যাবা, পড়তে মন না চাইলে গাইড পড়বা, শেষ। আর পর্যায় সারণীর অ্যাজাম্পশনটা মনে রাখতে হবে, পর্যায় সারণীর সামগ্রিক ধারণাটা মনে রাখতে হবে। আমি যদি পর্যায় সারণীর সামগ্রিক একটা ধারণা দিয়ে দিই, দেখো একদম কোনার দিকে আছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে গ্রুপ এক। গ্রুপ ভিত্তিক নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। গ্রুপ ভিত্তিক নাম যদি তুমি না জানো এবং পর্যায়ভিত্তিক সিরিয়ালটা যদি তুমি না জানো, তুমি পর্যায় সারণী থেকে তো আনসার করা দূরে থাকা, তুমি পর্যায় সারণীর প্রশ্ন ধরতেই পারবে না, মানে ধরতেই পারবে না যে কী বলছে, উদ্দীপকটাই ধরতে পারবে না তুমি যদি পর্যায় সারণী মুখস্থ না থাকে। মুখস্থ বলতে অ্যাটলিস্ট যা জানা দরকার। গ্রুপ একের নামগুলো মনে রাখতে হবে, হাই, লি, না, কে, রুবি, সেসে ফেলেছে। এরপরে গ্রুপ 2 হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। গ্রুপ 13 হচ্ছে বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। তারপর গ্রুপ 14 হচ্ছে কামাল শিখরু জিনিয়াস আর পাগলা এসেছিল সোমবার বিকেলে। গ্রুপ 17 হচ্ছে USSC-তে পড়ে। গ্রুপ 17 ফারিয়া ক্যালিফোর্নিয়া বেড়ে আটকে ছিল। আর গ্রুপ 18 হচ্ছে তোমার এটা নিশ্চয়ই গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জায়ান্ট, এটা শেষ। তাহলে পর্যায় সারণীর ধারণাটা লাগবে, সাথে পর্যায়ভিত্তিকভাবে মনে রাখার জন্য আমরা কি করি, আমরা জাস্ট সিকোয়েন্স অনুযায়ী মনে রাখি। হাইড্রোজেন হিলিয়ামটা গেছে একদম গ্রুপ 18-তে, লিথিয়াম বেরিলিয়াম, এরপর হচ্ছে বোরন কার্বন নাইট্রোজেন গ্রুপ 13 থেকে শুরু। এই যে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস নিয়ন, তাহলে এই সিরিয়ালি মিলে যাচ্ছে, হ্যাঁ, এগুলো আমরা সিরিয়ালি মনে রাখবো। এরপর হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস যৌথ ফসফরাস ক্লোরিন আটার, এইভাবে করে আমরা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখি, ঠিক আছে। অ্যাটলিস্ট উপরের 1 2 3 এইগুলা, এখন আমি যেগুলো বলছি অ্যাটলিস্ট এগুলো অবশ্যই 18 17 18টা একদম সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখতে হবে তুমি পরীক্ষার প্রশ্নটা ধরার জন্য, নাহলে পরীক্ষার প্রশ্ন ধরতে পারবে না। এরপর লাস্টের রুতে আমরা কি দেখি, দুইটা লেন্থনেট এবং একটা সিরিজ দেখি, এবং এখানে পর্যায় হলো 60টা এবং তোমার গ্রুপ হচ্ছে টোটাল 18টা। এই যে এই কথাবার্তাগুলো এখানে বলা আছে, পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলা আছে, এগুলো রিডিং পড়বা। আমরা পর্যায় সারণীর পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে পারি। পর্যায় নাম্বার কীভাবে বের করতে হয়, লাস্ট যে অরবিটাল ইলেকট্রনটা শেষ হবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, মানে এখানে কোনো প্যাচ নাই, কোনো রকম কমপ্লেক্সিটি নাই, লাস্ট এখানে ইলেকট্রনটা গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। লাস্টে 4-এ গিয়ে শেষ হয়েছে পর্যায় 4, লাস্টে 2-এ গিয়ে শেষ হয়েছে পর্যায় 2, লাস্টে 3-এতে গিয়ে শেষ হয়েছে পর্যায় হলো 3, ঠিক আছে। আর গ্রুপ সংখ্যা বের করার জন্য কিছু নিয়ম আছে। আমরা যদি নিয়ম 1 দেখি, এসে গিয়ে যদি ইলেকট্রন শেষ হয়, এসে গিয়ে যদি ইলেকট্রন শেষ হয়, এসে যতটা ইলেকট্রন সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এসে গিয়ে যদি ইলেকট্রন শেষ হয়, এসে যে ইলেকট্রনটা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। পি এ যদি গিয়ে ইলেকট্রনটা শেষ হয়, তাহলে মনে রাখবা 10 যোগ করতে হবে। পি এ গিয়ে যদি ইলেকট্রনটা শেষ হয় তাহলে কি করতে হবে, 10 যোগ করতে হবে। আর ডি এ গিয়ে যদি ইলেকট্রনটা শেষ হয়, খুবই সিম্পল, ডি এর ইলেকট্রন সহ যোগ করে দিবা, দ্যাটস ইট। তাহলে এস এ গিয়ে শেষ হলে অত পেছাল নাই, এস এ গিয়ে শেষ হলে এস এ যতটা ইলেকট্রন সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, মনে রাখবা। গ্রুপ 1-এর জন্য যে মৌলগুলো আছে সবার গ্রুপ 1, লি, না, কে, রুবি, সেসে ফেলেছে, সবার মধ্যে S1, হ্যাঁ, এটা যদি আমি একবার বলে দিই, গ্রুপ 1-এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত, একটা। গ্রুপ 2 এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত, দুইটা, এই যে একটা দুইটা। গ্রুপ 13 এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত, তিনটা। গ্রুপ 14 এর চারটা। গ্রুপ 15 এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা পাঁচটা। গ্রুপ 16 এর ছয়টা। গ্রুপ 17 এর সাতটা। গ্রুপ 18 এর মধ্যে আটটা। অষ্টক ফিল আপ হয়ে গেল। তাহলে দেখো যে এখানে আমাদের তোমার গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে সাধারণত আমরা নিয়ম 1 প্রযোজ্য হয় এস অরবিটালের মৌলগুলোর মধ্যে। অরবিটাল ব্লক মৌল তোমরা এখন জানো না আসলে, এই জন্য আমি বলতেছি না ব্লক মৌল ভাগ করে। তাহলে নিয়ম 2 এর মধ্যে আমরা পি ব্লক মৌল পাই, মানে হলো যেগুলো পি অরবিটালে গিয়ে শেষ হবে আমরা 10 যোগ করি, কারণ মাঝখানে 10টা গ্যাপ থাকে। আর নিয়ম 3 এর ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রনটা যোগ করে দাও। আমি যদি উদাহরণ বলি, এই জায়গায় দেখো বোরনের ক্ষেত্রে দেখো এখানে পি এ গিয়ে শেষ হয়েছে না 1, তাহলে আমরা অবশ্যই লাস্ট অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত, তোমরা ভুল করা হলো পি এর সাথে 10 যোগ করে দাও, এবং এই পি এর সাথে 10 যোগ করলে কত হবে, 11 না? এই 11টাই তোমার ক নাম্বার অপশনে থাকবে, তুমি সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তুমি 11টাই উত্তর দিয়ে দিবা, ঠিক আছে। সো ভুল করবে না, লাস্ট অরবিটাল যেটা সেটার ইলেকট্রন নিবা। পি এ গিয়ে শেষ হয়েছে তার মানে রুল 2 এ হচ্ছে লাস্ট অরবিটাল ইলেকট্রন ইন্টু প্লাস 10, তাহলে 2 এ 1 এ 3, 3 এ 10 এ 13, তাহলে 13। এরপর হচ্ছে লাস্ট অরবিটাল, এখানে পি এ গিয়ে শেষ হয়েছে তার মানে রুল 2 এর আন্ডারে কি বলবা, পি এ গিয়ে শেষ হলে টোটাল লাস্ট অরবিটালের সাথে 10 যোগ, তাহলে 2 এ 3 এ 5, 5 এ 10 এ 15। এরপর হচ্ছে এটাও রুল 2, এগুলো রুল 2 সব। এরপর হচ্ছে ডি অরবিটালে গেছে কিনা, ডি অরবিটাল, হ্যাঁ, ডি অরবিটালে গেলে কি করব, ডি এর ইলেকট্রন সহ যোগ করে দিব লাস্ট অরবিটাল ইলেকট্রনের সাথে। তাহলে এখানে লাস্ট অরবিটাল কত, 4, 4 এ 2টা ইলেকট্রন, তাহলে এখানে ডি অরবিটালে গেছে না, ডি অরবিটাল গেলে 2 2 4, 4টা যোগ করে দিব। এই যে 2 এ 3 এ 5, 5টা যোগ করে দিব, মানে ডি এ গেলে ডি এর ইলেকট্রন সহ যোগ করে দিতে হয়, দ্যাটস ইট। ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এরপরে এখানে আমাদের লাস্ট টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে পারমাণবিক আকারের বিষয় আছে কিছু, আমাদের পর্যায় কিছু ব্যতিক্রম আছে, ইলেকট্রনের মূল ভিত্তি। পর্যায়সারণিক ব্যতিক্রমগুলো পড়ে নিবা, হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এমসিকিউর জন্য। এবার আসলে ধাতব ধর্ম, পর্যাবৃত্তি ধর্ম। পর্যাবৃত্তি ধর্ম মানে কি, বাম থেকে ডানে গেলে যে ধর্মগুলো পরিবর্তন হয়, প্রত্যেকে নিচে আসলে যে ধর্মগুলো পরিবর্তন হয়, এগুলোকে আমরা ধাতব পর্যাবৃত্তি ধর্ম বলে থাকি। তো ধাতব ধর্ম মানে কি, ধাতু মানে কি, যে
মৌলগুলো ইলেকট্রন দান করে। তাহলে গ্রুপ একের মৌলগুলো কি লাস্টে একটা ইলেকট্রন না, তারা অষ্টক ফিলাপের জন্য একটা ইলেকট্রন দান করবে। গ্রুপ দুইয়ের মৌলগুলো দুইটা ইলেকট্রন না, অষ্টক ফিলাপের জন্য দুইটা ইলেকট্রন দান করবে। তাহলে এই মৌলগুলোর মধ্যে ধাতব ধর্ম সবচেয়ে বেশি গ্রুপ এক দুই এগুলোর মধ্যে। তাহলে আমরা যখন বাম থেকে ডানে যাবো ধাতব ধর্মটা কী হবে, কমতে থাকবে। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কমতে থাকবে। আর উপর থেকে নিচে আসলে তাহলে মনে রাখবো উল্টা। উপর থেকে নিচে আসলে উল্টা হবে। তাহলে তুমি একটাই মনে রাখো, বাম থেকে ডানটা মনে রাখো, ওটা পরীক্ষার হলে গিয়ে মাথায় রাখলে চলবে। অধাতব ধর্ম মানে কি উল্টা। তাহলে আমরা জানি যেগুলো ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অধাতু। তাহলে গ্রুপ 17 ইলেকট্রন লাস্ট ইলেকট্রন হচ্ছে 7টা, তারা একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ইলেকট্রন ফিল আপ করবে। তার মানে খুব সহজে তারা আমরা বলতে পারবো অধাতু। অধাতু মানে কি যারা ইলেকট্রন গ্রহণ করে, তো তারা সবচেয়ে অধাতু। তার মানে আমরা যত বাম থেকে ডানে যাবো অধাতু ধর্ম তত বাড়তে থাকবে। ঠিক আছে, এখান থেকে বুঝতে হবে হচ্ছে পরমাণুর আকারটা, বলা যাবে না, পরমাণুর আকার খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো পরমাণুর আকার, আমরা যখন বাম থেকে ডানে যাই পরমাণু দেখো একই শক্তি স্তর একই থাকে। এখানে দুইটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর। ঠিক আছে, মানে সবসময় আমরা তোমার যখন পর্যায় একের মধ্যে যাবো তখন একটা শক্তি স্তর, পর্যায়ে দুই গেলে দুইটা শক্তি স্তর এভাবে করে পাবো। তাহলে আমরা যখন দেখতেছি আমাদের এক্ষেত্রে তোমার বাম থেকে যত ডানে যায় পর্যায়ে শক্তি স্তর একই থাকে, বাট লাস্ট শক্তি স্তর ইলেকট্রন সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে। এখানে একটা শক্তি স্তর ইলেকট্রন হলে এখানে দুইটা হয়ে যায়, এখানে তিনটা হয়ে যায়, এখানে চারটা হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা জানি যে শক্তি নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন একটা আকর্ষণ বল থাকে। যত বাম থেকে ডানে যাচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণও বাড়তেছে। আলটিমেটলি আকারটা ছোটো হয়ে যাচ্ছে অনেক আকর্ষণ বলের জন্য। এটাকে আমরা জ্যাট ইফেক্টর বলি। বা কার্যকর নিউক্লিয়াস আছে, এগুলো এসএসসিতে গেলে আরও বিস্তারিত পড়বে। ইলেকট্রন শেল্ডিংয়ের বিষয় আছে, এস অরবিটালের বিষয় আছে, পি অরবিটালের বিষয় আছে, এগুলো আলাদা ইয়ে আছে কিছু। আপাতত এতটুকু জানলে চলবে যে এখানে যত ইলেকট্রন বাড়বে আলটিমেটলি আকর্ষণটা তত বেশি হয়, তোমার কার্যকর নিউক্লিয়ার বল বা আকর্ষণটা বেশি হয়, আকারটা ছোটো হবে। বুঝে গেছে? এরপর আসো যে উপর থেকে যখন নিচে আসে তখন কিন্তু একটা একটা শক্তি স্তরই বৃদ্ধি পায়। উপর থেকে নিচে আসলে একটা একটা শক্তি স্তরই বাড়ে। এই যেখানে দুইটা শক্তি স্তর, এখানে হয়ে যাবে তোমার তিনটা শক্তি স্তর। তাহলে খুব স্বাভাবিকভাবে আকারটা বেড়ে যাবে না? তাহলে উপর থেকে নিচে আসলে শক্তি স্তর বাড়ে, বাম থেকে ডানে গেলে আমাদের আকারটা কমে। তাহলে তুমি সামারি কি, সামারি হচ্ছে আমরা যখন বাম থেকে ডানে যাই আকারটা ছোটো হতে থাকে, উপর থেকে নিচে আসলে আকারটা বাড়তে থাকে। তুমি জাস্ট বাম থেকে ডানে গেলে মনে রাখো, বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হতে থাকে। আর এদিকে বললাম অধাতব ধর্ম, বাম থেকে সরি ধাতব ধর্মটা। তাহলে তুমি ধাতব ধর্ম ভুলে যাও, অধাতব মনে রাখো, অধাতব মনে রাখলে ধাতবটা মনে রাখতে পারবে উল্টা। তাহলে দেখো আমরা জাস্ট আমাদের বইয়ে যে ধর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পর্যাবৃত্তি ধর্মের মধ্যে, এর মধ্যে শুধুমাত্র একমাত্র আকারটাই বাম থেকে ডানে গেলে কমবে। ঠিক আছে, একমাত্র আকারটাই বাম থেকে ডানে গেলে কমবে। বাকি যে ধর্ম সবগুলো আছে, ইলেকট্রন শক্তি, তরিণাত্মকতা সবগুলো ধর্মই বাম থেকে ডানে গেলে বাড়বে। বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে কমবে, একমাত্র এই আকার বাদে বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে কী হবে, কমবে। বুঝে গেছে? কিরে, আচ্ছা। এরপর আসো যে তাহলে এখন আমরা যে কোনো কিছুই যদি বলি আকারটা খুব গুরুত্বপূর্ণ। একটা মনে রাখবা, তোমাকে যদি কেন জিজ্ঞেস করা হয় সবসময় দোষ আকারকে দিয়ে দিবা। আইনীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কী হয়, বাড়ে। কেন? আকার কমে তাই। বা আইনীকরণ শক্তি উপর থেকে নিচে আসলে কমে। কেন? আকার বাড়ে তাই। যে কোনো কিছু জিজ্ঞেস করলে, যে কোনো কিছু উত্তর চাইলেই তুমি আকারকে দিয়ে দেবো। মনে করো পরীক্ষার হলে গিয়ে ব্লাঙ্ক হয়ে গেছো, কিচ্ছু মনে আসতেছে না, আইনীকরণ শক্তি প্রশ্ন আসছে, তুমি কিচ্ছু জানো না, আইনীকরণ শক্তির সংখ্যাটা জানো? আইনীকরণ শক্তি মানে কি, একটা সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা সরিয়ে এটাকে আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এবং আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে হয় তোমার বাড়ে, উপর থেকে নিচে আসলে হয় কমে। এতটুকু মনে আছে? এরপর যদি একটু এক্সপ্লেন করতে যাও যে কেন কমে, বলতে পারবে যে আকারের জন্য। হ্যাঁ, সবসময় দোষ আকারের। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, কেন? আকার কমে তাই। দোষটি দিবাকার আকারের। সব ক্ষেত্রে ঋণাত্মকতার ক্ষেত্রেও সেম, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সেম। ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, কেন? আকার কমে তাই। তো এই ঋণাত্মকতা উপর থেকে নিচে আসলে কমে, কেন? আকার বাড়ে তাই। তার মানে সবসময় আকারের উল্টা সব কিছু। হ্যাঁ, এবং এটাই আকারের মানে আমরা আকার দিয়ে সব কিছু বলতে পারবো, এক্সপ্লেন করতে পারবো, কারণ ওই যে আমাদের সব কিছু মিলে। আইনীকরণ শক্তি মানে কি দেখো, আইনীকরণ শক্তি মানে সর্বশেষ শক্তি স্তর তুলে নিয়ে, সর্বশেষ শক্তি স্তরটা এখান থেকে নিয়ে এটাকে যদি আইনে পরিণত করতে চাও, যে পরিমাণ শক্তি খরচ হবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন দেখো বাম থেকে ডানে গেলে তো আকারটা ছোটো হচ্ছিল, তাই না? বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হচ্ছিল। এখন তুমি যখন আমরা জানি একটা সর্বশক্তি ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসে একটা আকর্ষণ বল কাজ করবে, স্বাভাবিকভাবেই আকারটা যত ছোটো হবে নিউক্লিয়াসটা তত বেশি ইলেকট্রনের কাছাকাছি হবে না? এখানে এরা সবচেয়ে কাছাকাছি হলে এদেরকে তুলে নেওয়া কষ্টকর হবে, বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগবে। তার মানে আলটিমেটলি উল্টা, আকার যত ছোটো হবে এখান থেকে নিতে কষ্টও তত বেশি হবে, শক্তিও তত বেশি হবে। তার মানে আকার যত ছোটো আয়নীকরণ শক্তি তত বেশি, আকার যত বড় আয়নীকরণ শক্তি তত কম, উল্টা। তাহলে আয়নীকরণ শক্তি গেল। ইলেকট্রন শক্তি মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ মানে হলো এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে ইলেকট্রন
আসক্তি, এটা কি ইলেকট্রন আসক্তি, এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। কেন দেখো, একটা পরমাণু যখন আকারটা বড় হয়, তোমাদের এসএসসি অবধি কোনো ব্যতিক্রম নাই। সো বি, মানে এখানে একদম সহজ বিষয়। এগুলো ভুল করে আসা মানে তোমার আসলে কিছু জানো না তুমি এই রসায়ন নিয়ে। সো এইগুলা ভুল যাতে না করো, কারণ এইখানে ব্যতিক্রম কিচ্ছু নাই। এইচএসসিতে গেলে ইলেকট্রন শক্তির ব্যতিক্রম তোমাকে আসবে, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আসবে, তড়িৎগতার ব্যতিক্রম আসবে, মানে এক্সেপশনাল। রসায়ন মানে এক্সেপশনাল এইচএসসিতে গেলে। বাট এখানে সব কিছুই স্বাভাবিক, তুমি জাস্ট স্বাভাবিকগুলাই জানতেছো। ইলেকট্রন আসক্তি কী, তড়িৎগতা কী, কোথায় গেলে কীরকম হয়। তাহলে ইলেকট্রন আসক্তি কী? ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি, ঠিক আছে? তো এখানে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা যখন আকারটা বাড়বে, তাহলে এটা দেখো এক্ষেত্রে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা কম না? আকর্ষণ কম হলে এটা খুব সহজে গ্রহণ করতে চাইবে। আমরা জানি ইলেকট্রনটা আকর্ষণ করতে হবে তো বাইরে থেকে আসার জন্য। তাহলে বড় হয়ে গেলে তো আকর্ষণ কম হবে, ফলে ইলেকট্রন আসক্তিও কম হবে। আবার যখন এটা তোমার আকারটা ছোট হবে, অনেক জোড়াকৃষ্ট হবে, ইলেকট্রন আসক্তিটা বেশি হবে। তাই আকারটা উল্টা, মানে আকারের উল্টা ইলেকট্রন আসক্তি। বাম থেকে ডানে গেলে আকারটা কমে, বাট ইলেকট্রন আসক্তিটা বাড়ে, উল্টা। এরপর এগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। তড়িৎগতা মানে কি? তড়িৎগতা আমরা জানি বন্ধন তিন প্রকার: সমযোজী, আয়নিক, ধাতব। এরপরে দেখো সমযোজী বন্ধন ইলেকট্রনটা শেয়ার হয়, আমরা জানি সমযোজী বন্ধন ইলেকট্রনটা কি হয়, শেয়ার হয়। এই সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস, উভয় নিউক্লিয়াস আকর্ষণ করে। উভয় নিউক্লিয়াস কী করে, এদেরকে আকর্ষণ করে, এবং যার আকর্ষণ করার ক্ষমতা বেশি তাকে আমরা বলি অধিক ঋণাত্মক মৌল। তাহলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এটাও সেম, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। বিশেষ নাম আছে কিছু কিছু, এখানে খুব গুরুত্বপূর্ণ, এগুলা খুব গুরুত্বপূর্ণ। ক্ষার ধাতু কি, মৃৎকার ধাতু কি, মুদ্রা ধাতু কি, হেলোজেন গ্রুপ কি, নিষ্ক্রিয় মূলক কি, এগুলো উদাহরণ সহ ভালো মতো করে পড়বা। তো এটাই হচ্ছে মূলত আমাদের পর্যায় সারণী থেকে মোটামুটি আসে। এর বাইরে আর এগুলো লাস্টেরগুলো দেখতে হবে না, এগুলো আসে না। এরপর হচ্ছে পর্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে লাস্টের আয়নিক বন্ধন থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, সমযোজী বন্ধন থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, লাস্টে এখানে দ্রাব্যতা থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে প্রথমেরগুলো হচ্ছে একদম বেসিক, এই অংশগুলো তোমার জানতেই হবে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, এটা খ নাম্বারের জন্য পড়ে যাবা। এরপরে হলো তোমার এই চার্টগুলো দেখার প্রয়োজন, যোজনী ইলেকট্রন কি, এগুলো পড়ে যাবা। সংখ্যাগুলো আর কি কাকে বলে জাস্ট। আর যৌগমূলক, এই চার্টটা যে যত ভালো পারবা, তার রসায়নের যৌগ লেখার যে শুদ্ধতা, এটা অনেক আরও বেশি হবে। সো অ্যামোনিয়ামের জন্য অ্যামোনিয়াম NH4+, এগুলো আলাদা আলাদাভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি যে সংকেতটা ভালো মতো মুখস্থ রাখো, এটাও পড়া হয়ে যাবে, এটাও পড়া হয়ে যাবে। মনে রাখবো যোজনের মধ্যে কোনো চিহ্ন দিই না, বাট আদানের মধ্যে আমরা চিহ্ন দিতে হয়, প্লাস না মাইনাস। তো এই ক্ষেত্রে তুমি যে সংকেতটা মনে রাখো, তাহলে হয়ে যাবে অ্যামোনিয়াম NH4+, কার্বনের CO3 2-, হাইড্রোজেন কার্বনের SO3-। এবার করে আমরা এইভাবে পড়ে যাব। যোগের রাসায়নিক সংকেত লেখার জন্য কিছু নিয়ম আছে, এগুলো একবার পড়ে যাবে, আমাদের গুরুত্বপূর্ণ না। মোটামুটি না পড়ে গেলেও কোনো অসুবিধা হবে না। অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম। অষ্টক নিয়ম মানে কি, লাস্টে 8টা ইলেকট্রন ফিল আপ করার যে প্রসেস, এটাকে আমরা কি বলবো, অষ্টক নিয়ম বলবো। হ্যাঁ, লাস্টে 8টা ইলেকট্রন ফিল আপ করার যে প্রসেস, অষ্টক নিয়ম। আচ্ছা, নিষ্ক্রিয় মৌল, প্রত্যেক মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন লাভ করতে হচ্ছে, এগুলো যে বেসিক কনসেপ্ট, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা নাই। ক্যাটায়ন অ্যানায়ন, এখান থেকে ভালো মতো করে বোঝা যায় ক্যাটায়ন কীভাবে তৈরি হয়। যখন একটা মৌল নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রোবিন্যাস লাভের জন্য ইলেকট্রনটা গ্রহণ করে, দান করে, তখন তাকে ক্যাটায়ন বলে। যখন গ্রহণ করে তাকে আমরা অ্যানায়ন বলি, ঠিক আছে? চিত্রগুলো আঁকবা, অবশ্যই এই টাইপের ম্যাথে চিত্র আঁকবা, চিত্র ছাড়া আর স্ক্রিন সলভ দেখা করবে। যাচ্ছে না। হুম, একটু পরে দেখা যাবে হয়তো, গেছে। জি। তাহলে চিত্র আঁকবা, এই যে সোডিয়াম ক্লোরাইডের যেটাই দেখ, পটাশিয়াম ক্লোরাইড দিছে, চিত্র আঁকবা। সোডিয়াম ক্লোরাইড দিছে, চিত্র আঁকবা। হ্যাঁ, একটা ইলেকট্রন এখানে দান করবে, এই যেটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এখান থেকে একটা ইলেকট্রন আমাদের এই জায়গায় গেছে, এই যে একটা এখানে একটা ইলেকট্রন কম না, এটা একটা ইলেকট্রন এখানে চলে গেছে। ফলে তোমার এখানে মানে, সরি এটা তো কি, এটা তো তোমার ক্লোরাইড থেকে ক্লোরাইড মাইনাস, মানে অ্যানায়ন ফর্ম হচ্ছে আর কি, যে একটা ইলেকট্রন এখানে গ্রহণ করে ক্লোরাইড মাইনাস এনে পরিণত হবে। সমযোজী বন্ধনের জন্য এই এক্সপ্লানেশনগুলো বুঝছো। সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে ক্লোরাইডকে, দেন এরা ক্লোরাইড অণু, এগুলো আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করবে। চিত্রগুলো আঁকবা, ভুল না করে। বাসায় এঁকে যাবে, নাহলে বুঝবা না। আর ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড অণু, তাহলে দুইটা ইলেকট্রন দান করবে ম্যাগনেসিয়াম, অক্সিজেনের দুইটা ইলেকট্রন ঘাটতি থেকে সে ফিল আপ করবে।
সমজীবী বন্ধন মানে কি, এক্ষেত্রে ইলেকট্রন দিবেও না নিবেও না, তারা ইলেকট্রন মাঝামাঝি শেয়ার করবে, যেটাকে আমরা সমজীবী বন্ধন বলে থাকি। তো এখানে একটা সমজীবী বন্ধন দেখা যাচ্ছে, অক্সিজেনের সমজীবী বন্ধন দেখা যাচ্ছে, ইলেকট্রনটা সমানভাবে শেয়ার করবে, এই 4টা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করবে, অষ্টক ফিল আপ করবে দুজনেরই। পানির ক্ষেত্রে সমজীবী বন্ধনটা খুব গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখানে এগুলোটা হচ্ছে তোমার পানি, হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন এবং এটা হচ্ছে অক্সিজেন, তাহলে H2 ফর্ম হলো সমজীবী বন্ধনের মাধ্যমে। এবং এখানে আমরা পোলারিটি দেখি, কারণ অক্সিজেন তৈরিনাত্মকতা মান হলো 3.5, হাইড্রোজেন তৈরিনাত্মকতা মান হলো 2.1। এক্ষেত্রে আমরা পোলারিটি দেখি, অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো একটু বেশি ঝুঁকে যায়, হাইড্রোজেন থেকে একটু তোমার দূরে সরে যায়, ফলে অক্সিজেনের দিকে তোমার 2 ডেল্টা মাইনাস, এদিকে হাইড্রোজেনের দিকে ডেল্টা প্লাস, এটা যেটা আমরা পোলারিটি বলে থাকি। ঠিক আছে, এই জন্য পানিতে যে কোনো কিছু দ্রবীভূত করতে পারি আমরা। গলনাঙ্ক স্থূনাঙ্ক রিডিং পড়বা, দ্রাব্যতা দ্রবণীয়তা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা চিত্র আছে মনে হয়, কোথায় গেল, না এটা নাই এখানে, এটা গাইডলাইন থাকতে পারে হয়তো। এই যে এরকম আর কি, তোমার এখানে তোমার মনে করো সোডিয়াম মিশাচ্ছ, তাহলে সোডিয়ামের সাথে তোমার এখানে এই যে ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা লবণ মিশাচ্ছ, তাহলে এই ক্লোরাইডের প্রান্তগুলো তোমার এখানে দিবা, হাইড্রোজেনের সাথে দিবা আর কি। হ্যাঁ, ক্লোরাইড কার সাথে দিবা, হাইড্রোজেনের সাথে দিবা, আর সোডিয়াম দিলে এটা অক্সিজেনের সাথে দিবা। এখানে একটা এরকম চিত্র আছে, আমি যদি একবার করি, এরকম হবে চিত্রটা। সোডিয়াম, তো সোডিয়ামের সাথে ক্লোরাইড যুক্ত হবে না, পানির হাইড্রোজেন যুক্ত হবে না, তাহলে চিত্রটা হবে এমন, এদিকে সরি সরি, এটা হচ্ছে তো সোডিয়ামের সাথে অক্সিজেন যাবে, তাহলে অক্সিজেন মাইনাস, এভাবে হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন হাইড্রোজেন, এইভাবে করে দেখবা সেম, এদিকে ক্লোরাইডের জন্য এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, এভাবে করে এরকম চিত্র আছে। এগুলো ভালো মতো করে প্র্যাকটিস করে যায় দ্রাব্যতার জন্য আর কি, দ্রাব্যতা থেকে এটাই আসতে পারে জাস্ট পোলারিটির জন্য। পানির পোলারিটি দেখা যায়, পোলারিটির জন্য তোমার এই দেখো অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো একটু বেশি চলে গেছে না, থাকার কথা ছিল মাঝখানে শেয়ার মতে, অক্সিজেনের দিকে একটু বেশি চলে গেছে, ফলে অক্সিজেনের হাইড্রোজেনের দিকে ডেল্টা প্লাস, এদিকে ডেল্টা মাইনাস হিট হয়েছে, এবং এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসে আলটিমেটলি অন্যান্য যৌগের ক্যাটায়ন আয়ন যুক্ত হয়ে তোমার এখানে কোনো কিছু দ্রবীভূত হয়ে যায়। এগুলো জানলে চলবে মোটামুটি এখান থেকে। আর ধাতব বন্ধনের ক্ষেত্রে সংখ্যাটা পড়ে যাওয়া, ধাতব বন্ধন কাকে বলে, এবং এখান থেকে সঞ্চরণশীল ইলেকট্রন যেটা বললাম, গতকাল কাকে বলছি, ফারজানাকে বলছিলাম মনে হয় গতকাল, যে এখানে অনেকগুলো ধাতু থাকে, তো অনেকগুলো ইলেকট্রন থাকে, অনেকগুলো পরমাণু থাকে, কিছু ইলেকট্রন থাকে যেগুলো হলো কোনো পরমাণু নিউক্লিয়াস দ্বারাই মোটামুটি স্পেসিফিকভাবে আকর্ষিত হয় না, এবং এরা তোমার হলো এখানে মোটামুটি সব পরমাণু নিউক্লিয়াস এদেরকে আকর্ষণ করে, আবার স্পেসিফিকভাবে এক্স্যাক্টলি কোনো পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয় না। এগুলো এখানে চলাফেরা করতে থাকে ইলেকট্রনগুলো, যাদেরকে আমরা সঞ্চরণশীল ইলেকট্রন বলে থাকি। ঠিক আছে, এবং সঞ্চরণশীল ইলেকট্রনগুলো যে পরমাণু নিউক্লিয়াস দ্বারা মোটামুটি আকর্ষিত তাদেরকে পারমাণবিক শ্বাস বলা হয়, এবং এটা হচ্ছে ধাতব বন্ধন। এবং এখানে অনেকগুলো সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য কোনো পরমাণুর মধ্যে যখন এখানে আমরা যখন কোনো একটা ধাতব পরিবাহী সংযুক্ত করব, এটা ধাতব পরিবাহী হিসেবে কাজ করবে, মানে কোনো একটা বিদ্যুৎ সংযুক্ত করবে, এটা ধাতব পরিবাহী হিসেবে কাজ করবে সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য। এটাই, তাহলে এই যে বিদ্যুৎ এখানে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো পরিবাহিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে, তাহলে এতটুকু জানলে চলবে অধ্যায় থেকে। মৌলের গণনা, এই অধ্যায়টাও ওই আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা, এখান থেকে সিকিউ আসবেই। মোল জানতে হবে, মোল সমান কি, মোল সমান হচ্ছে তোমার 6.02 10^23, মানে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, আয়ন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি যদি বলি কাউসারের 1 মোল সমান কয়টা কাউসার, তুমি বলবে 6.02 10^23 টি কাউসার, তাহলে যদি বলা হয় কাউসারের 1 মোল সমান কয়টা কাউসার, অ্যাভোগাড্রোর সংখ্যকটি কাউসার। ঠিক আছে, আবার বলি যে কাউসারের যদি বলি কয়টি, মনে রাখবা। দেখো আমার কোয়েশ্চেনটা খেয়াল করো, এই কোয়েশ্চেন দিয়ে তোমরা করতে পারবা। আমি যদি বলি 1 মোল সমান কয়টা কাউসার, 1 মোল সমান, আমার কোয়েশ্চেন যদি এমন হয় 1 মোল সমান কয়টি কাউসার, তাহলে বলবে 1 মোল সমান 6.02 ইন্টু 10^23 টি কাউসার, কতটি, এতটি। আর আমি যদি বলি 1 মোল সমান কত কেজি কাউসার, 1 মোল সমান কত কেজি কাউসার, তুমি বলবা কাউসারের ওজন যদি মনে করো 60 কেজি, 1 মোল সমান 60 কেজি কাউসার, বুঝতে পারছো, 1 মোল সমান 60 কেজি কাউসার। তাহলে আমি যখন কতটি বলতেছি তখন অ্যাভোগাড্রোতে যাচ্ছি, আমি যখন কত কেজি বা কত ভরে যাচ্ছি তখন আমি কিন্তু তার ওজনে চলে যাচ্ছি বা ভরে চলে যাচ্ছি, এটাও মাথায় রেখো। তোমাকে যদি বলা হয় 1 মোল কার্বন সমান কতটি কার্বন, তুমি বলবা 6.02 10^23 টি। তোমাকে যদি বলা হয় 1 মোল কার্বন সমান কত গ্রাম কার্বন, তুমি বলবা 12 গ্রাম।
বুঝতে পারছো? এবং এখানে আলটিমেটলি হয়, আমরা এটাও বলতে পারি না এই 60 কেজি কাউসার সমান মূলত 6.0 × 10⁻23 কাউসার, কারণ আমি তো দুইভাবে কোয়েশনটা করেছি। 1 মোল সমান এতটি কাউসার, আবার 1 মোল সমান 60 কেজি কাউসার। তার মানে মূলত 60 কেজি কাউসার ইজ ইকুয়াল টু 6.0 × 10⁻23টি। ঠিক আছে? তার মানে আমার এখান থেকে এটাও লিখতে পারি 12 গ্রাম কার্বন সমান মূলত 6.0 × 10⁻23টি কার্বন। ওকে, এভাবে আমরা এগুলো সলভ করে থাকি আর কি। হ্যাঁ, তো ক্লোরিন অণুতে খেয়াল রাখবা, অণুতেও সেম আমরা কথাবার্তা বল এগুলা করি। তাহলে দেখো একটি পানির অণুর ভর কত গ্রাম, এটা যদি আমি সলভ করে দিই, একটি পানির অণুর ভর কত গ্রাম। পানিতে হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর 2 গ্রাম, অক্সিজেনের ভর 16 গ্রাম, তাহলে পানির অণুর ভর 18 গ্রাম। তাহলে এখানে কোনো পানির ভর কত গ্রাম, 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত গ্রাম। তার মানে আমরা তো জানি 1 মোল পানি সমান কতটি পানির অণু, 6.0 × 10⁻23টি না। আবার 1 মোল পানি সমান কত গ্রাম পানি, 18 গ্রাম পানি না, এখানে পানির ওজন আণবিক ভর। তাহলে মূলত এখানে এতটি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। আমি কি বলতে পারি 6.02 × 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে কত গ্রাম, ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটির জন্য বের করবা, এই যে এখানে একটির জন্যতে জানতে চাচ্ছে 18/6.0 × 10⁻23, এটাই আনসার। সেমভাবে এগুলো বের করবা। মোলার আয়তন, মোলার আয়তন জন্য এই যে এই সূত্রটা মনে রাখবা, n = আমরা যে কোনো কিছু মোলার আয়তন কত তোমার 22.24 লিটার প্রমাণ অবস্থায় আর কি, প্রমাণ অবস্থায়। ঠিক আছে, প্রমাণ অবস্থা মানে 0 ডিগ্রি তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো কিছুর আয়তন 22.24 লিটার, মনে রাখবা এটা। এরপর আসো যে এখানে আমরা যদি দেখি মোলার দ্রবণ কাকে বলে, তাহলে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলবো, মোলার দ্রবণ বলবো। 1 লিটার দ্রবণে মানে 1 লিটার পানি আছে, 1 লিটার মধ্যে তুমি যদি 1 মোল দ্রব দ্রবীভূত করো, 1 মোল দ্রব, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করো, এটা হচ্ছে 1 লিটার দ্রবণ। আবার 2 মোলার দ্রবণ কি বলবা, 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে 2 মোলার দ্রবণ বলবা। ঠিক আছে, গেল। আর W=SmB/1000 এই সূত্রটা আশা করি জানো। পরিচয় হচ্ছে কি, S মানে হলো ঘনমাত্রা, B মানে হলো ভলিউম বা আয়তন, M মানে হলো মোলার আয়তন, মোলার মলিকুলার ওয়েট মানে হলো ভর, আণবিক ভর। এই সূত্র দিয়ে ম্যাথগুলো আসে, ভালো মতো করে প্র্যাকটিস করবা। আর যৌগের সংযুতি বের করার প্রসেস আমরা দেখেছি, কীভাবে বের করবা। কোনো যৌগে যতটুকু পরমাণু আছে, আমি উদাহরণ দিয়ে দেখাই তাহলে তোমার জন্য সহজ হবে। HCl এর মধ্যে তুমি সংযুক্তি বের করতেছো, লাইক তাহলে হাইড্রোজেনের ভর কত 1 গ্রাম, ক্লোরিনের ভর কত 35.5 গ্রাম লিখলা, টোটাল ভর 34.5 গ্রাম বের হলো। তোমাকে বের করতে বলছে যে হাইড্রোজেনের সংযুক্তি, তাহলে হাইড্রোজেনের সংযুক্তিটা কেমনে বের করবা দেখো। তোমাকে এখানে হাইড্রোজেনের সংযুক্তি বের করতে বলছে, তাই না? হাইড্রোজেনের সংযুক্তিটা তুমি কেমনে বের করবা দেখো। তুমি আগে নিচে লিখবা যে টোটাল আণবিক ভর কত 34.5, টোটাল আণবিক ভর কত 34.5। উপরে লিখবা যে যেটা দেওয়া আছে সেটা, হাইড্রোজেনের ভর কত 1 গ্রাম না, ইন্টু 100%, শেষ। এটা হচ্ছে হাইড্রোজেনের সংযুক্তি, বেরিয়ে গেল। সেমভাবে ক্লোরিনের সংযুক্তি যদি বের করো, ক্লোরিনের সংযুক্তি দুই ভাগে বের করতে পারো, 100 থেকে তোমার হাইড্রোজেনের যেটা সেটা বিয়োগ দিতে পারো, কিংবা ম্যানুয়ালি বের করতে পারো। এই ক্লোরিনের সংযুক্তি কেমনে বের করবা, নিচে লিখবা যে যেটা সম্পূর্ণ আছে এটা 34.5, উপরে লিখবা যে যার ভর বের করতেছো তার ভরটা, যার সংযুক্তি বের করতেছো 35.5, উপরে কি লিখবা 35.5, ইন্টু লিখবা যে 100% সব ক্ষেত্রে। তাহলে এখানে আসবে তোমার এই আনসারটা। এবার আমরা শতকরা সংযুক্তি বের করি। এরপর শতকরা সংযুক্তি থেকে আমাদের আসা হলো তোমার শতকরা সংযুক্তি গেল। শতকরা সংযুক্তি স্থূল সংকেত আসে। স্থূল সংকেত কেমনে বের করবা, শতকরা সংযুক্তির মধ্যে যেটা শতকরা সংযুক্তি সর্বনিম্ন ওই সংকেত দ্বারা সবার সংযুক্তিকে ভাগ করে দেবা।
আচ্ছা, তাহলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংখ্যাটা কিভাবে বের করবা? পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, হ্যাঁ পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে এদের মধ্যে সর্বনিম্ন পার্সেন্টেজ যেটা সর্বনিম্ন আমাদের এক্ষেত্রে আগে ফার্স্টে কি করবা, যে যার শতকরা সংযুক্তিকে ওই এটার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিবা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে ভাগফলকে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করবা। এটা দেখো, কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 92.31, কার্বনের ভর কত 12, এই 12 দ্বারা ভাগ করছো, আনসার 7.69 আসছে। হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 7.69কে 1 দ্বারা ভাগ করছে 7.69 আসছে। এখন এদের মধ্যে যে সর্বনিম্ন, এখানে দুইটাই সেম, তাই তুমি একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কিছু করার নাই। তবে এখানের মধ্যে যে সর্বনিম্ন থাকে তারা আমরা ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে 1 আসে, এটাকে ভাগ করলে 1 আসে, আলটিমেটলি C1H1, এটা হলো তার স্থূল সংকেত। ওকে, স্থূল সংকেত থেকে আবার তোমাকে যদি এটা স্থূল সংকেত বের করো, এটা হাইড্রোজেন সালফার অক্সিজেন। হাইড্রোজেনের জন্য 1 দ্বারা ভাগ করবা, সালফারকে 32 দ্বারা ভাগ করবা, অক্সিজেনকে 16 দ্বারা ভাগ করবা, তাই না? যে যার আণবিক ভর দ্বারা ভাগ করে দিবা। ভাগ করার পরে যেটা সর্বনিম্ন সংখ্যা, ওই সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করে দিবা। 1.02 দ্বারা এখন এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো। তাহলে দেখো হাইড্রোজেনকে এই যে 1.02 দ্বারা 1.02 দ্বারা 1.02 দ্বারা ভাগ করলাম। হাইড্রোজেন পাইছি 2টা, সালফার পাইছি 1টা, অক্সিজেন পাইছি 4টা, এইভাবে H2SO4 পাইছি। এখন এটা হচ্ছে মূলত স্থূল সংকেত, ঠিক আছে? স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আমরা কি বের করবো এখন? এভাবে করে এটাও দেখবা। স্থূল সংকেত থেকে আবার আসলে আণবিক সংকেত বের করার নিয়ম। তাহলে স্থূল সংকেত মনে করো যেখানে আমরা পাইছি, প্রথম যেটা পাইছি সেটা হচ্ছে CH, হ্যাঁ মনে আছে CH। তাহলে কার্বনের জন্য এটা, হাইড্রোজেনের জন্য এটা, ওকে এভাবে ভাগ করে আমরা CH পাইছি। এখন CH এর জন্য আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করব। এটার জন্য তোমাকে আণবিক ভরটা জানা লাগবে। পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নে আণবিক ভরটা দেওয়া থাকবে। তাহলে CH ধরবা, CH হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত 78, বা আণবিক ভর যেটা দেওয়া আছে সেটা। এখান থেকে কার্বন জানো তুমি 12 গ্রাম, হাইড্রোজেন জানো তুমি কত, হাইড্রোজেন জানো তুমি 1 গ্রাম, তাহলে n ইজ ইকুয়াল টু কত 78 হয়। তাহলে 12 এক কত হয় 13 হয়, 13 n ইজ ইকুয়াল টু কত হয় 78 হয়। তার মানে n ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত হয় 78 ভাগের 13 ইজ ইকুয়াল টু আলটিমেটলি 6। এটা হচ্ছে যোগটার আণবিক সংকেত, এটাই। এরপর আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কেমনে বের করতে হয় এটা আমরা দেখলাম। এখন এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখে যাবা। এখন রাসায়নিক বিক্রিয়া মোটামুটি এগুলা আহামরি কিছু না, এগুলা একবার রিডিং পড়লে হয়ে যাবে, এগুলা দেখা আহামরি কিছু না এখানে। লিমিটিং বিক্রিয়াটা ভালো মতো করে দেখে যাবা, হ্যাঁ লিমিটিং বিক্রিয়াটা ভালো মতো করে দেখে যাবা, কোনটা আগে শেষ হচ্ছে। যেটা আগে শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিট, মানে হুইচ লিমিট দ্য রিয়াকশন, দিস ইজ লিমিটিং রিয়েজেন্ট। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা বিক্রিয়াকে লিমিট করে দিবে, যেটা শেষ হওয়ার জন্য বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? যেটা শেষ হয়ে যাবে। তাহলে এটা জাস্ট লিখবা, এতটি যদি এতটির সাথে বিক্রিয়া করে তাহলে এতটির সাথে বিক্রিয়া করবে, এভাবে করে তো পারবে, এগুলো সহজ আছে। মনে করি এখানে 2 গ্রাম 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করলে, এটা বিক্রিয়া করে তাহলে কেমনে বের করবা? 2 গ্রাম বিক্রিয়া করে 71 গ্রামের সাথে, এই যে 2 গ্রাম বিক্রিয়া করে 71 গ্রামের সাথে, আমাকে দেওয়া আছে 5 গ্রাম, তাহলে কত গ্রামের সাথে বিক্রিয়া করবে 177, বাট আমাকে ক্লোরিনতে দেওয়া আছে 75 গ্রাম, তার মানে কোনটা শেষ হয়ে যাবে? ক্লোরিনটা শেষ হয়ে যাবে না? এই জন্য ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, অ্যানালার মানে কি? অ্যানালার মানে হলো যেটা আগে তোমার 100% বিশুদ্ধ পদার্থ, মানে 99.9% বিশুদ্ধ পদার্থ, এটা হচ্ছে অ্যানালার মূলত। তো মূলত আমাদের এই অধ্যায় থেকে এরকম কোয়েশ্চেন এসে থাকে। এরপর আসে যে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া থেকে আজকে করবে এটা নাকি বলো? স্যার কখন করবে এটা? আগামীকাল করবে না আজকে করবা? স্যার আগামীকাল করবো। আগামীকাল? এখন কোথায় যাবা? এখন নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে এসে পড়তে বসবো, আবার নামাজ পড়তে যাবো, আবার পড়তে বসবো। আচ্ছা, ঠিক আছে। আগামীকাল তাহলে এই সেম টাইম আমাদের ক্লাস রাখার চেষ্টা করবো, যাতে তোমরা রাতে ভালো পড়ার সুযোগ পাও, হ্যাঁ? আর আজকের মধ্যে জি প্রথম স্যার, সেটা ভালো হবে, সকালে হলেও প্রবলেম নেই। সকালে আমার সুযোগ নেই। সকাল করতে হলে 5টার দিকে করতে হবে ক্লাস, কারণ আমার 6:45 থেকে বেরিয়ে যেতে হয়। 6:45 থেকে আমার ক্লাস আছে। আচ্ছা তাহলে টাইমটা ঠিক আছে। হ্যাঁ, মানে আমার মোটামুটি এখন রাত দিন ক্লাস থাকে, বুঝছো? এই যে 6:45 থেকে একদম জি দুপুর স্যার। 3টা, দুপুর 3টা। এরপরে আবার একটু পরে 5টা থেকে আবার একটু পরে বেরিয়ে যাব। 5টা থেকে এদিকে মনে করো যে রাত 9টা, 9:15 থেকে আবার এটা হচ্ছে আমার কলেজের ক্লাস। এগুলা এগুলো কলেজের, মানে এটা হচ্ছে কলেজে, এটা হচ্ছে হসপিটালে। এরপরে হচ্ছে আবার 9:15 থেকে এসে ডাইনিং থেকে খেয়ে দিয়ে
আবার এইচএসসির একটা ব্যাচ আছে, ওইটা ক্লাস শেষ করতে করতে 10টা 45। এরপরে মোটামুটি আর টাইম থাকে না আর কি। মানে আবার এখানে তোমার নাইটে আপনি তো নাইটে সারাদিন জার্নি করেন যে শুধু আসেন মেডিকেল থেকে এসে আবার এখানে ক্লাসে, এরপর আবার মেডিকেলে আবার ক্লাস। এই আর কি, মানে আসি যায় এরকম। মাঝখানে 4-5 ঘন্টা ঘুমের জন্য থাকে এই আর কি। এমনই আসলে, তোমাকে অনেক পরিশ্রম প্রেশার লাগে করতে না স্যার হবে, আপনার? মানে তুমি, বুঝি না। স্যার প্রেশার লাগে না এত সব কিছু মানে একসাথে? এই অভ্যাস হয়ে যায় এরকম আর কি। তোমার মানে এটা অভ্যাস হয়ে যায় একসময়। মনে করো আগে 4-5 ঘন্টা ঘুমিয়ে সারাদিন কাজ করাটা অনেক কষ্ট হতো। আর এর মধ্যে আমার পরীক্ষাও থাকে। এই মনে করো সারাদিন কলেজ থেকে আসলাম, হসপিটাল থেকে আসলাম, মনে করো রাতে যদি একটু রিল্যাক্সে বা তোমাদের পড়ানোর পর যদি একটু মনে করো শান্তিতে থাকা যায়, এটা ভালো। বাট দেখা যায় যে পরের দিন 2-3টা করে পরীক্ষা থাকে, একদম প্রত্যেক দিন পরীক্ষা, প্রত্যেকটা দিন পরীক্ষা। আজকে 2টা পরীক্ষা ছিল, তাহলে এগুলোর জন্য আবার রাতে পড়তে হয় 2-3 ঘন্টা করে। এই যে মানে এভাবে প্রেসারে তো, এমনটাই আসলে, বুঝছো? কখনো মানে এর মধ্যেই তোমাকে উপভোগ করতে হবে সব কিছু। অনেকেই মনে করে যে আসলে ডাক্তার তো হচ্ছে অনেক হয়তো টাকা, অনেক মানে সম্মান, কিন্তু এটার পিছনে যে কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু কষ্ট করা লাগে, এটা জাস্ট যে করে সেই জানে। হয়তো আমার আব্বা মা কিছুটা দেখতেছে, মানে আমি এখন মানে এমন সিচুয়েশন, আমি কথা বলার সুযোগও পাচ্ছি না আমার আব্বা আম্মুর সাথে মোবাইল ফোনে। আম্মু জাস্ট দুপুরে একটু আগে কল দিছে, আমি কল দিই কখন, তোমাদের ক্লাস শুরু করে জয়েনের লিঙ্ক দিয়ে তোমাদেরকে জয়েন হতে হতে ওই সময়টুকু কথা বলতে হয় জাস্ট। তোমাদের জয়েন হতে হতে যতক্ষণ সময় লাগে, একটু 2-3 মিনিট 4-5 মিনিট সময় নেই, দেন ওই 4-5 মিনিট কথা বলতে হয়। মানে এনারাও এখন আর তো কিছু করার নাই, এগুলো ম্যানেজ করতে হয় এভাবে। তো এভাবেও হয় আর কি। হ্যাঁ, এর মধ্যেই সব কিছু উপভোগ করতে হবে, এর মধ্যেই এইভাবে যাবে। দেখবা যে সামনে হয়তো আরও যখন উপরে যাবা, বা তোমরাও যখন উপরে উঠবা, প্রেশারটা আরও বাড়বে। এইচএসসিতে গেলে একদম হার্ড করে একটা সময়ে পড়ে যাবা। মোটামুটি এখন অবধি তো সব কিছু স্মুথলি রান করছো, বাট এইচএসসিতে গেলে তখন মানে তুমি, তোমার পরিবার তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছে এতদিন, এটার একদম আস্তে আস্তে দ্বার প্রান্তে যাবা, তখন পরিশ্রমের লেভেলটা বলো, তখন আরও বাড়াতে হবে। এই আর কি, এভাবে করেই কাটবে। পড়ো ভালো মতো, পড়ো, এসএসসিটা ভালো মতো করে দাও, এরপরে 2 মাস একদম বিন্দাস ঘুরতে পারবা। পরে এইচএসসিতে ভালো মতো করে আবার প্রেশার নিও। হ্যাঁ, আপাতত এইচএসসি এসএসসিটা কোনো রকম শেষ করো। মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4 সাবজেক্টের মধ্যে তুমি যদি 2-3 সাবজেক্টেও এ প্লাসটা রাখতে পারো, আর বাকি সাবজেক্টগুলো যদি অন এভারেজ যেভাবে দিয়ে আসছো, মানে প্রিপারেশন যেভাবে থাকার কথা ওভাবে যদি রান করতে পারো, মোটামুটি তোমার এ প্লাস আসবে, এটা শিওর থাকো। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, অবশ্যই মানে আল্লাহ তাআলার কাছেও চাবা, এটা নামাজের সিজদায় দোয়া করবা, চাইবা। মানে তুমি তোমার প্রত্যাশার চাইতেও বেশি পাবা। তুমি যেটা প্রত্যাশা করেছো তার চাইতেও বেশি পাবো সবসময়, এটা মনে রাখবা। আমি পেয়েছি তো এই জন্য বললাম যে তুমি তোমার প্রত্যাশা যেটা করেছো সেটার চাইতেও বেশি পাবা। হয়তো তুমি ভাবতেও পারতেছো না যে তুমি গোল্ডেন এ প্লাস পাবা। দেখবে যে তোমার মানে ইয়েতে হয়তো গোল্ডেন এ প্লাসই চলে আসছে, তোমার কপালের নিয়তে হয়তো গোল্ডেন এ প্লাসই আছে, বাট তুমি এটা ভাবতেও পারতেছো না এখন। হ্যাঁ, তেমনটা হয়। তো লাখ মানুষের দোয়া, তোমার পরিশ্রম, সব কিছুর একসাথে কম্বিনেশনে আলটিমেটলি সব কিছু হয়। সো তোমার পরিশ্রম হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাটার করবে। আর তোমার নিয়তি, আল্লাহ তাআলার চাওয়া, ওই ক্ষেত্রে কোনো কিছুতেই কমতি রাখবা না। সবার কাছে দোয়াও চাইবা, আল্লাহর কাছেও চাইবা, পরিশ্রমও করবা সেই পরিমাণে, তাহলে দেখবা যে হয়ে যাচ্ছে মোটামুটি। হয়ে যাবে ইনশাল্লাহ, তোমাদের অ্যাটলিস্ট এ প্লাসটা আসুক, এটাই হয়। এ প্লাসটা আসলে মোটামুটি ট্র্যাকে থাকবা। এইচএসসিটা একটু ভালো মতো করে কন্টিনিউ করতে পারলে তোমরা যে যে জায়গায় যাইতে চাচ্ছ অনেকটাই দ্বার প্রান্তে পৌঁছে যাবে। বাট এসএসসিতে এ প্লাসটা অ্যাটলিস্ট রাখতে হবে, রাখাটা দরকার। হ্যাঁ, এতটুকু ট্রাই করো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্টের মধ্যে মিনিমাম 2 থেকে 3টা সাবজেক্টে যাতে প্লাস আসে। বিশ্বপরিচয় সহ যদি ধরো, বিশ্বপরিচয় প্লাস আনাটা একটু কষ্ট, বাট যদি নিয়ে আসতে পারো মোটামুটি এদিকে একটু রিলিফ পাওয়া যায়। ঠিক আছে, হায়ার ম্যাথে প্লাসটা কোনো মধ্যে ছুটানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।